ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, গত প্রায় 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি, 2 বছরের বেশি সময় ধরে ডলারের বিনিময় হারে অস্থিরতা, কমোডিটি পণ্যের অভ্যন্তরীণ চাহিদা, উৎপাদন ও যোগানের তথ্যে দীর্ঘদিন ধরে চলে আসা কারসাজি ও ঘাটতি, রিজার্ভ সংকট, রাজস্ব ঘাটতি, ব্যাংক ঋণে উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনায় উচ্চ ব্যয় সহ নানান সংকট ঘিরে ধরে আছে দেশের অর্থনীতিকে। অন্তর্বর্তী সরকার এসব সংকটের সমাধানে বহুমুখী পদক্ষেপ নিলেও প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না। ফলে দেশের সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি উদ্যোক্তারাও রয়েছেন নানামুখী চ্যালেঞ্জে। সম্প্রতি অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে অনেকটা হঠাৎ করেই শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার। এতে উৎপাদন ব্যয় যেমন বাড়বে, তেমনি ভোক্তাদেরও বাড়তি খরচ করতে হবে পণ্য ও সেবা ক্রয়। বিশেষ করে বিস্কিট, কেক, আচার, সস, জুস, ওয়েফারের মতো খাদ্যে ভ্যাট বাড়ানোয় নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের বেকারি পণ্য খাত। কাঁচামালের ক্ষেত্রে এই খাতটি ব্যাপকভাবে আমদানি নির্ভর। ফলে ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় এমনিতেই গত কয়েক বছর ধরে ধুঁকছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের এই খাতটি। এমন এক বাস্তবতায় আজ আমরা মুখোমুখি হয়েছি দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিনের। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব শেখ জামিল উদ্দিন। শুরুতে আপনি যদি বলেন, হঠাৎ ভ্যাট বৃদ্ধির কী ধরনের প্রভাব পড়ছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বা বিস্কিট, কেক, ওয়েফারের মতো বেকারি পণ্যে? জি, ধন্যবাদ। আপনার আমাদের যেই প্রোডাক্টগুলি, বিস্কিট, কেক এবং বিস্কিটের আন্ডারেও যে সাব ক্যাটাগরি আছে, যেখানে আপনার প্রস্তাব করা হয়েছে 5 থেকে 15% ভ্যাটে বৃদ্ধি করার জন্যে। তো এইটার বৃদ্ধি মানেই তো হলো আপনার এইটার প্রাইসটা বেড়ে যাবে। এটা তো আলটিমেটলি পে করে হলো কনজিউমার ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ক্ষেত্রে। তো কনজিউমাররা তো অলরেডি হাই ইনফ্লেশন রেটের কারণে একটা বিপর্যস্ত অবস্থায় তারা আছে এবং তাদের অলরেডি প্রায়োরিটাইজ করতে হচ্ছে যে তারা কোন জায়গায় তাদের এক্সপেন্সটাকে কমাবে, কোন জায়গায় তাদের যে বেসিক নিডসগুলির তো মানুষের মাস্ট, আপনার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান। তো এই খাদ্যর যে আইটেম এবং এই খাদ্যর আইটেমের মধ্যে এটা আমাদের বিস্কিট, কেক, এটা এখন একটা প্রায়োরিটির আইটেম হয়ে গেছে, অথবা এটা একটা আপনার মাস লেভেলের একটা রেগুলার কনজাম্পশন আইটেম। এটা কিন্তু কোনোভাবেই, বিশেষ করে আমরা যেসব প্রোডাক্ট করছি, এটার মধ্যে আমরা বলতে পারি যে অ্যারাউন্ড 30% আমাদের প্রোডাক্ট যেগুলি আছে সেগুলি হয়তোবা হায়ার ইনকাম গ্রুপের জন্য আমরা তৈরি করছি, এটা প্রিমিয়াম প্রোডাক্ট। কিন্তু আমাদের একটা অ্যারাউন্ড 70% প্রোডাক্ট আমরা তৈরি করছি ফর দ্য ম্যাস। এই 5 টাকার 10 টাকার যে প্রাইস পয়েন্ট, এইখানে যেই ভ্যাটটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেই সময় আপনার এখানে যে কোনো সময় ভ্যাট বৃদ্ধি মানে প্রাইস বৃদ্ধি হচ্ছে, প্রাইস বৃদ্ধি মানে ইনফ্লেশনে ফার্দার হিট করছে। প্লাস হলো আপনার এই অলরেডি তারা ইনফ্লেশনে জর্জরিত, এই ফার্দার ইনফ্লেশনে প্রাইস বাড়াতে হবে, অথবা এই প্রাইসটা আমরা অ্যাবজর্ব করে হয়তোবা ওজনটাকে কমায় দিতে হবে। তো এইটা হলো, এবং যেটাই হোক, ওজন কম হোক এবং অথবা প্রাইস বাড়ুক, আলটিমেটলি এটা তো আপনার ডিমান্ড প্রাইস বাড়লে ডিমান্ড কম হবে, এবং আলটিমেটলি তাহলে আমরা যারা ব্যবসায়ী, আমাদের কোয়ান্টিটি অফ প্রোডাকশন কমে যাবে, আমাদের ব্যবসার সংকুচিত হবে, এবং এই সংকুচিত হওয়ার কারণে অনেকে হয়তোবা বেকারত্ব বৃদ্ধি পাবে। আলটিমেটলি গভর্নমেন্টের যে ট্যাক্স যে আমরা যে পে করি, আমাদের যদি বটম লাইনে হিট করে অথবা আমাদের টপ লাইনে হিট করে, তো টপ লাইনের সাথে সাথে গভর্নমেন্টের ট্যাক্সও তো আলটিমেটলি বহুমুখী এর একটি প্রভাব আপনি বলতে চাচ্ছেন। বিস্কিট, কেকের মতো পণ্যগুলো ভোক্তা শ্রেণীর বড় অংশই কিন্তু শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ। ভ্যাট বাড়লে পণ্যের দাম বাড়বে, তাহলে শ্রমজীবী মানুষের অবস্থা কি হবে? আমি যেটা বলতে চাই, এটা আমজনতার প্রোডাক্ট। এমনকি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকেও কিন্তু সবার আগে এই বিস্কিট কিংবা কোনো কিছু কিনে দেওয়া হয় তার টিফিনের জন্য। জি জি, তো এইটা আমজনতার প্রোডাক্ট এবং ইটস বেসিক প্রোডাক্ট, ইটস নট আ লাক্সারি, ইটস আ নেসেসিটি। ধরেন একটা স্টুডেন্ট সকালবেলা সে অন দ্য গোতে একটা দ্রুত একটা কেক সাথে একটা হয়তোবা চা
খেয়ে সকালের নাস্তা হিসাবে সে দ্রুত তার ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, খরচটাকেও কমানোর জন্যে, এমনকি টাইমটাকেও সেভ করার জন্যে। তো সুতরাং এটা আসলে সবাইকেই এটার ইম্প্যাক্ট ফেলবে। এটা জি, আকিজ গ্রুপের অন্যতম প্রধান প্রোডাক্ট হচ্ছে কেক, বিস্কিট, ওয়েফার। তো এইসব পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপকভাবে আমদানি নির্ভর, বাংলাদেশকে আমদানি করেই আনতে হয় এগুলো, এমনকি আটা, ময়দা, চিনি এগুলো সবই তো আমদানি হচ্ছে। ফলে আপনি যদি বলেন ডলারের বিনিময় হার বৃদ্ধির সাথে সাথে এই কাঁচামাল আমদানিতে কী ধরনের প্রভাব পড়েছে? আসলে এই প্রভাবটা অনেক আগের থেকেই পড়ছে। সেটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় আপনার গমের দাম বেড়ে গেছে। আমাদের দেশে আসলে আটা ময়দা ইম্পোর্ট হয় না, গম ইম্পোর্ট হয়। তো আমাদের নিজেদেরও ফ্লাওয়ার মিল আছে, আমরা গম ইম্পোর্ট করে আমরা ফ্লাওয়ার, কাঁচামালটা তো আপনার ইম্পোর্ট করে আনতে হচ্ছে গম। তো এইটা আবার আরেকটা সমস্যা হয়েছে, ওই সময়টাতে ইন্ডিয়া আপনার আমাদের বাংলাদেশে গম এক্সপোর্ট করা ব্যান করে দিয়েছিল। তো এই ইন্ডিয়া হঠাৎ করে গম এক্সপোর্ট করা ব্যান করার কারণে আপনার গমের দাম একটা স্ক্যারসিটি তৈরি হয়, ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে মারাত্মক একটা গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে ওখানে আপনার মানে অনেক কস্ট, আমাদের মানে র মেটেরিয়ালের কস্ট বৃদ্ধি হয়ে যায় হঠাৎ করে। পাশাপাশি ওই সময় আরও অন্য র মেটেরিয়াল, তারপরে জাহাজের ফ্রেট, এই সব কিছুর কারণে আমাদের একটা সিগনিফিক্যান্ট কস্ট ইনক্রিজ করে আমাদের মেজর র মেটেরিয়ালের ক্ষেত্রে। 2.5-3 বছর আগে এই ইম্প্যাক্টটা হয়েছিল, এবং সেই সময়ই কিন্তু ওখান থেকে ধারাবাহিকতায় এটা মানে কখনোই ওই আগের লেভেলে আসেনি, অথবা আগের লেভেলের কাছাকাছিও আসেনি। এটা ওই যে বেড়েছে ওইভাবে করেই হয়তোবা কখনো কিছুটা কমেছে, আবার বেড়েছে। যেহেতু দাম বেড়ে গেছে, ওই সময় আমরা আপনার যেটা সব কোম্পানি যেটা করেছে, যেটার ওজন ধরেন 50 গ্রাম ছিল, তারা সেই ওজনটাকে 30 গ্রাম করে দিয়েছে। সেটার কারণে যে আলটিমেটলি যেটা হয়েছে, যে ইনফ্লেশনের ইম্প্যাক্টটা, সেটা আপনি যদি এখানে আমি বুঝাই, 5 টাকার বিস্কিটটা আসলে আগে এরকম সাইজ ছিল, জি অলমোস্ট এটার কাছাকাছি সাইজ ছিল। সেই বিস্কিটটা এখন এরকম সাইজ, মানে তো এখন এরকম একটা সাইজের একটা প্রোডাক্ট, সেটা আপনার হয়ে গেল হলো আপনার আলটিমেটলি এরকম সাইজের, অর্ধেকের চেয়ে ছোট মনে হচ্ছে। তো এইখানে আমি যে এই যে ফার্দার যে ভ্যাট ইনক্রিজ করলো, এই ভ্যাট ইনক্রিজ করার ক্ষেত্রে এইটাকে আর কি ছোট করা যায় বলেন? মানে এটাকে আর কমানোর কোনো সুযোগ নাই, এরপর নাই করে দিতে হবে। হ্যাঁ, মানে এটা তো মানে প্যাকেটটা থাকবে, ভিতরে আর কিছু থাকবে না। জি, ঠিক একইভাবে যদি আমি কেকটাকে দেখাই, যে ধরেন আমাদের এই কেকটা দিয়ে দেখালে আরো এক্সাম্পলটা আরো ভালো হবে। যে ধরেন আগে 5 টাকার কেকটা এরকম সাইজ ছিল, জি, তো এরকম সাইজ থেকে কেকটা হয়ে গেল হলো আপনার এই 5 টাকার কেকটা হয়ে গেল এরকম সাইজ। তো এই সাইজটাকে আর তো 5 টাকায় যে আমার দাম এখন বাড়াতে হবে, অথবা আমার সাইজটা ছোট করতে হবে, তাহলে এটার থেকে তো আর সাইজ ছোট করার মানে এটা তো আসলে বাজারে দেওয়ার মতো আর না। জি, মানে এটা একরকম আপনার সত্যি কথা বলতে এরপরে ভোক্তাদের সাথে প্রতারণা করা হবে একরকম। তো এই জন্য আমাদের জোর রিকোয়েস্ট এবং দাবি থাকবে যে 5-15% মানে এই সিদ্ধান্ত থেকে সরে আসা, গভর্নমেন্ট যাতে সরে আসে। ভ্যাটের ক্ষেত্রে একক হার করার বিষয়ে অধিকাংশ অর্থনীতিবিদ কিন্তু একমত, যে ভ্যাটের ক্ষেত্রে একক হার হলে অনেক দিক দিয়ে সুবিধা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে এটা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কি মানে ঠিক হলো কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকেই। আপনার বিশ্লেষণ শুনতে চাই। যদি IMF বলে থাকে যে এইটা সব ফিগারগুলি একটা সিঙ্গেল ডিজিটে অথবা সিঙ্গেল ফিগারে রাখার জন্য, তাহলে তো পুরো সবগুলি 5%ই থাকুক, সেটা 15% করার তো দরকার নেই। আবার কেউ বলছেন কর ফাঁকি ঠেকানো গেলে এবং অনাদায়ী কর আহরণ করে চলমান পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি করা সম্ভব। না, সেটা তো উন্নতি অবশ্যই হবে, এবং সেটা তো অবশ্যই গভর্নমেন্ট এটার উপরে জোর দিয়েছে, এবং এটা আমরা হ্যাপি যে তাহলে এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে আমাদের মতো কোম্পানির জন্য। রাইট। তো এই লেভেল কর্নেটটা যদি বাড়ানো, হ্যাঁ, তখন লেভেল প্লেইং ফিল্ডে এটা করলে আমরা এটার অ্যাপ্রিসিয়েট করি। পাশাপাশি হ্যাঁ, যেটা আপনি বললেন মানে কর নেটটাকে বাড়ানো, মানে এখানে আমাদের গভর্নমেন্টের বিভিন্ন কারণে, যে ধরেন আমাদের অনেক টাকা পয়সা মানে অনেক কিছুর আমরা হদিস পাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার যে জিনিসটা ইনহেরিট করেছে,
তো সেই ইনহেরিটের ক্ষেত্রে যদি ওনাদের ফার্দার রেভিনিউ লাগে, সেটা তো আপনার অনেক পথ আছে সেই রেভিনিউটাকে কালেক্ট করার জন্যে। তো সেটা ধরেন আমার যারা কনজিউমার, তো এদের লাইফ ডিফিকাল্ট না করে যেগুলি লাক্সারি প্রোডাক্ট সেগুলির মধ্যে আপনি ট্যাক্স বাড়ান। যেই জিনিসগুলি, ফর এক্সাম্পল আপনার ইম্পোর্টেড যেই বিস্কিটগুলি, একটা লেক্সাস ধরেন আমাদের একটা দেশের একটা লেক্সাস বিস্কিট, সেটা আমরা 10 টাকায় বিক্রি করছি। সেই একই ইম্পোর্টেড বিস্কিট আমাদের কোয়ালিটি আমরা অলরেডি এক্সপোর্ট করছি, বাংলাদেশের অনেক ফ্যাক্টরি তারা এক্সপোর্ট করছে, বিশ্বমানের প্রোডাক্ট আমরা তৈরি করছি। তো সেই একই লেক্সাস বিস্কিট দেখা যাচ্ছে যে 3-4 গুণ দাম বেশি যেটা ইম্পোর্টেড। তো এইখানে আমরা আমি মনে করি এখানে ট্যাক্স অনেক অনেক বেশি আকারে বাড়ানো উচিত, বাড়ানোর সুযোগ আছে। তো এই ধরনের প্রোডাক্টে, এবং এই প্রোডাক্টে আপনি ট্যাক্স বাড়ালে এটা কিন্তু ওটা লাক্সারি প্রোডাক্ট, ওই লেক্সাসটা ইজ আ লাক্সারি, বাট আমাদের দেশে যেটা তৈরি হচ্ছে এটা বিশ্বমানের প্রোডাক্ট, কিন্তু এটা হলো মানে নিডস, বেসিক নেসেসিটির মধ্যে চলে আসতেছে। সুতরাং ওই লাক্সারি যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলি এবং আপনার আরও যে অন্য অন্য লাক্সারি প্রোডাক্টগুলি আছে, সেইখানে আমরা ট্যাক্স বাড়িয়ে এবং ট্যাক্সের নেট বাড়িয়ে আমরা এই সলিউশনটা আমরা ইজিলি করতে পারি। ধন্যবাদ। সরকারের নিয়মিত কর্মকাণ্ড এবং উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালনার জন্য রাজস্ব আয় বাড়ানোর কোনো বিকল্প নেই, সেটা সবাই একমত। কিন্তু ভ্যাট না বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প কি কোনো পথ ছিল না? গভর্নমেন্টের তো আসলে ইনকাম হলো আপনার ভ্যাট, ট্যাক্স, এইটা হলো গভর্নমেন্টের মেজর ইনকাম। আর আরও ইনকাম আছে হলো গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলি আছে, রেলওয়ে, বিমান, অথবা এরকম যে আরো যে গভর্নমেন্টের ইনস্টিটিউশন আছে, এগুলিকে মোর এফিশিয়েন্ট করেও কিন্তু গভর্নমেন্ট অনেক টাকা কস্ট কাটিং করে, মোর এফিশিয়েন্টলি কস্ট কাটিং করে এগুলো কিন্তু আরো প্রফিটেবল করা যায়। সেখানেও কিন্তু সরকারের রেভিনিউ যতটা বলেছেন, জি সরকারের রেভিনিউ, মানে সরকারের আয় বাড়বে এবং ব্যয় কমবে। এক্স্যাক্টলি। জি, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য দেশের অভ্যন্তরীণ বাজারে এবং আন্তর্জাতিক বাজারে কতখানি সম্ভাবনাময়? জি, আমাদের এই এক্সপোর্টে মানে আরেকটা হলো যে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলি যদি ধরেন লোকালে আমাদের ইনভেস্টমেন্ট আরও বাড়ে এবং এই মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাইজ যদি বাড়ে, তাহলে কিন্তু গভর্নমেন্টেরও ট্যাক্স ইনকাম, সেগুলি গভর্নমেন্টের রেভিনিউ বাড়ে। তো সেইভাবে করে গভর্নমেন্ট যদি আমাদের বিজনেস করার উপযোগী ফ্যাক্টরগুলিকে এনশিওর করে, তাহলে আমাদের বিজনেসটা যতটা টপ লাইন বটম লাইন বাড়বে, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টেরও রেভিনিউ কালেকশনটা বাড়বে। আর আরেকটা বিষয় হলো যে যেটা আপনি বলছেন যে বিশ্ব বাজারের কথা, অলরেডি বাংলাদেশের বেশ কিছু কোম্পানি আপনার অনেক দিন যাবত এক্সপোর্ট মার্কেটে তাদের সিগনিফিকেন্ট প্রেজেন্স আছে। পাশাপাশি আমরা কিছুদিন যাবত এক্সপোর্ট শুরু করেছি, সেখানেও আমরা ভালো সাড়া পাচ্ছি। কিন্তু আগে আমরা আমাদের লোকাল মার্কেটের ফুটহোল্ডটাকে আরও স্ট্রঙ্গার করে আমরা অলরেডি ফার্দার ইনভেস্ট করেছি আমাদের ক্যাপাসিটি এনহ্যান্স করার জন্যে। সেইখান থেকে আমরা এক্সপোর্ট মার্কেটের এমফেসিসটা অথবা ফোকাসটা আমরা আরও দিনে দিনে বাড়াচ্ছি। সার্বিকভাবে এই মুহূর্তে আপনারা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? একটা তো হলো যে আপনার র মেটেরিয়ালের দাম তো যেটা খুবই অ্যাবনর্মালি হাই হয়ে যায়, এটার কারণে আমাদের বটম লাইনে মারাত্মকভাবে ইম্প্যাক্ট পড়ছে, এইটা একটা বিষয়। আরেকটা নতুন করে যে ভ্যাটের যে আশঙ্কা, সেটাও আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুলেছে। আরও তার থেকে আরও বেশি উদ্বিগ্নর বিষয় আমি মনে করি যে গ্যাসের যে ব্যাপারটা। তো ধরেন আমাদের ফ্যাক্টরিতে অলরেডি আমাদের প্রতি মাসে 2,10,00,000 টাকার আমরা গ্যাস বিল দিই। তো এখন এটা যদি ধরেন ডাবল হয়ে যায়, অথবা এটা যদি 30 টাকারটা 75 টাকা হয়, যদিও এটা অ্যাবনর্মাল ফিগার, এটা আসলে অবাস্তব একটা ফিগার, তো কিন্তু এমনি জাস্ট হাইপোথেটিক্যালি স্পিকিং এটা যদি সেটা হয়, তাহলে তো আপনার আমাদের সেই 2,10,00,000 হয়ে যাবে 5,50,00,000-এরও উপরে। তো সেটা তো আপনার এই যে এক্সট্রা আপনার
মানে 3 কোটির উপরে যে টাকাটা 3.5 কোটি টাকা মতো, এইটা তো আমাদের মানে অলরেডি যেই আমরা হায়ার প্রাইসে যেই ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আসি, মানে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ারের মতো অবস্থান হবে। এমন পরিস্থিতিতে তাহলে সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? অনেক হাই এক্সপেকটেশন। আসলে আমাদের দেশের সবারই, ব্যবসায়ী বলেন, যে যেই সেক্টরে আসছে অথবা যে যেই প্রফেশনে আছে, সবার এক্সপেকটেশন খুবই হাই। তো হাই এক্সপেকটেশন হওয়াটাও কিন্তু আসলে কারোর জন্যে একটু ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্যে, মানে এক্সপেকটেশন যে সময় অনেক বেশি হাই হয়। তো আমি মনে করি যে এক্সপেকটেশনটাও আমাদের অনেক বেশি হাই থাকা উচিত না। আরেকটা হলো যে আমাদের মানে আমরাও হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সরকারকে টাইমও ওইভাবে দিচ্ছি না। এক্সপেকটেশন ফুলফিল সময়ের ব্যাপার, তো সেই টাইমটাও আমাদেরকে সরকারকে দিতে হবে যেই ব্যাপারগুলি নিয়ে। তবে এইটার সাথে আবার ভ্যাট ট্যাট এইটার সাথে এইটা রিলেটেড না, তবে আমরা বলবো যে মানে টাইমের সাথে ভ্যাটের কোনো রিলেশন নাই। তো আমরা চাই যে এটা দ্রুত এটার সমাধান হোক। সরকার আপনার সেফটি, সিকিউরিটি, আপনার ইনফ্লেশন এইসব নিয়ে যাতে সরকার যত তাড়াতাড়ি সম্ভব এগুলিকে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসে। ব্যাংক ঋণে যে সুদহার বাড়িয়েছে সরকার, এর কি ধরনের অভিঘাত পড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানে? এবং আমরা দেখতে পাচ্ছি সরকার সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে, আবার ভ্যাটের পরিমাণ বাড়াচ্ছে। এটা একটা কন্ট্রাডিক্টরি অবস্থার মধ্যে চলে যাচ্ছে। আপনার বিশ্লেষণ কি? আসলে যে কোনো দেশেই অথবা যে কোনো সরকার সাধারণত আপনার ইনফ্লেশন কন্ট্রোল করার ক্ষেত্রে আপনার যেটা একটা ওয়ান অফ দ্য বিগ অস্ত্র অথবা ফ্যাক্টর হলো যে ইন্টারেস্ট রেট বাড়ানো। কারণ ইনফ্লেশনটার মিনিংটা হলো যে টু মেনি মানি চেসিং আফটার টু ফিউ গুডস, মানে অনেক টাকা পরিমাণে গুডসের সংখ্যা, প্রোডাক্টের সংখ্যা কম, তবে টাকা অনেক বেশি, প্রোডাক্ট কম। এই কম বেশি হওয়ার কারণে যে ধরেন টাকাটা ফর এক্সাম্পল একটা বিডিং হওয়ার মতো, যে এই প্রোডাক্টটা আমি কেউ বলতেছে আমি 300 টাকা, তো আরেকজন যার কাছে টাকা বেশি আছে সে বলতেছে যে যেহেতু এখানে প্রোডাক্টের সংখ্যা অনেক কম, লোক অনেক বেশি, অনেক টাকা আছে, তো আরেকজন বলতেছে না আমি 300 না, আমি 50 টাকা বাড়াই দিলাম। আরও আরেকজন বলতেছে যে না, তাহলে আমি তার ওই ভাগটা পাচ্ছে না, সে প্রোডাক্টটা পাচ্ছে না, যেহেতু প্রোডাক্টের সংখ্যা কম, সে বলতেছে আমি 400 টাকায় নিতে রাজি আছি, 400 টাকায় কিনতে রাজি আছি। তো এই কারণেই ইকোনমিতে আপনার যে সময় টু মেনি মানি চেসিং আফটার ফিউ গুডস হয়, সেই সময় ইনফ্লেশন আস্তে আস্তে করে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। তো ইন্টারেস্ট রেট বাড়ালে যেটা হয় যে সবাই সেভিংস করার চেষ্টা করে, যেহেতু মানে মানুষের এটা টেন্ডেন্সি, যেই সে দেখবে যে সেভিং রেটটা বেড়ে গেছে, তার টাকাটা সে একটা সঞ্চয়ের ক্ষেত্রে সে বিনিয়োগ করবে, তাহলে ইকোনমিতে মানি সার্কুলেশনটা কমে যাবে। তাহলে ওই যে টু মেনি মানি থেকে টু মানিটা কমে গেল। আর আরেকটা ভাবে যেটা করা যায়, যেটা আমাদের সরকার হয়তোবা ওইভাবে করে এখনো করেনি, অথবা মানে করতে হয়তোবা নিশ্চয়ই ওনাদের প্ল্যান আছে, তো একটা মানির সার্কুলেশন কমানোর পাশাপাশি যদি আমরা টু ফিউ গুডস, যে গুডসটার সংখ্যা কম, এই গুডসটাকে যদি আমি টু মেনি গুডস করে ফেলি, তো টু মেনি গুডসের ক্ষেত্রে যে ধরেন আমার এক চালের ব্যবসায়ীর সাথে আলাপ হচ্ছিল, একজন চালের ব্যবসায়ী, সম্মানিত ব্যক্তি, এই লাইনে অনেকদিন যাবত আছেন। তো উনি বলছিলেন যে সরকার তো আসলে অনেক চেষ্টা করছে চালের দাম কমাতে, সরকার অনেক সিরিয়াস এই ব্যাপারে, তো সরকার আসলে পেরে উঠছে না। আমি এই কারণে যে যেহেতু বিদেশ থেকে আমদানি করে যে সরকার চাল নিয়ে এসে কোয়ান্টিটিটা, সাপ্লাইটা বাড়াবে, সেটার ক্ষেত্রে সরকার দেখতেছে বিদেশে আরও চালের দাম বেশি। তো যেহেতু চালের দাম বেশি, এই জন্য সরকার আসলে আলটিমেটলি ইম্পোর্ট করে যেহেতু তার পড়তা হবে না, এই জন্যে সরকার ওই রাস্তায় হাঁটেনি। তো এখানে হয়তো বা আরেকটা যে জিনিসটা করা যেত, সেটা হলো আপনার সাবসিডির মাধ্যমে সরকার, যেহেতু ওইটা চালটা একটা বেসিক, মানে আমাদের বিস্কিটের ইয়ের থেকে বলবো যে আরও অনেক মোর
বেসিক নেসেসিটি। তো সেইখানে ধরেন সরকার সাবসিডি দিলে সেই ইনফ্লেশন রেটটা কম হতো। আর আরেকটা বিষয় হলো যে ধরেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে, যেরকম তেলের ক্ষেত্রে যদি বলি, সয়াবিন অয়েল অথবা ক্ষেত্রে, এখানে আমাদের অলিগোপলি, মনোপলি আমি বলবো না, অনেকটা অলিগোপলি সিচুয়েশন আছে। তো এই অলিগোপলি সিচুয়েশনের কারণে কিন্তু যেই জিনিসটা হয় যে কম্পিটিশন, যেরকম একটা মিক্সড ইকোনমি, আমাদের দেশ হলো মিক্সড ইকোনমি, এই রকম দেশে যদি কম্পিটিশন ঠিকঠাক মতো না থাকে তাহলে আপনি কম্পিটিশনের কথা বলছেন, কিন্তু দেশে তো 2012 সালে কম্পিটিশন আইন তৈরি করা হয়েছে, কিন্তু সেই আইন তো আমরা বাস্তবায়ন হতে দেখছি না। জি, সেটা প্রতিযোগী আইন তৈরি করা হলো না। জি জি, মানে সিন্ডিকেট অ্যাভয়েড করা, অথবা ধরেন আপনার এগুলির পরে নজরদারি এবং যাতে কম্পিটিশনটা এনশিওর করা, এইটাই কিন্তু একটা ফ্রি মার্কেট অথবা মিক্সড ইকোনমির মানে একটা মেন চ্যালেঞ্জই হলো কম্পিটিশনটাকে এনশিওর করা। তো সেই জিনিসটা আমরা আসলে ওইভাবে পাচ্ছি না, মানে আমরা সেইটা মানে এনশিওর করতে পারছি না। আরেক দিক দিয়ে যদি দেখেন, সেটা হলো যে কেন যাচ্ছে না, চ্যালেঞ্জটা কোথায়? সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের জন্যও তো আপনার আইন শৃঙ্খলার যে পাওয়ার, অথবা আমাদের আসলে পাওয়ারটা তো কিছুটা, মানে আমাদের সিস্টেমের পাওয়ারটা অনেকাংশে কমে গেছে। মানে এটা আস্তে আস্তে যদিও এনহ্যান্স হচ্ছে, পাওয়ারটা আমরা মনে করি আস্তে আস্তে করে রিগেইন করছে। তো সুতরাং এই জায়গাগুলিও ইনশাল্লাহ আরও ইমপ্রুভমেন্ট হবে ফিউচারে। জি, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। দেশের বিনিয়োগ, শিল্পায়ন, উৎপাদন, কর্মসংস্থান তথা সার্বিক অর্থনীতিতে গতি আনতে সুনির্দিষ্টভাবে কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। প্রথমত হলো, যদি ধরেন একটা দেশের ইকোনমিতে আমরা মনে করি এখন আমাদের অনেক ফরেন ইনভেস্টমেন্ট আনার সুযোগ রয়েছে, এখন বর্তমান সরকারের প্রতি অনেকের আস্থা আছে। তো সেই ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে তো ধরেন আমাদের মানে বিনিয়োগ মানে দেশের অর্থনীতি বৃদ্ধি, অর্থনীতির ইমপ্রুভমেন্ট হবে, পাশাপাশি কর্মসংস্থান জেনারেট হবে। তো সেটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হলো আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন করা এবং আপনার ইনফ্লেশনটাকেও কন্ট্রোলে আনা। এটাও একটা মানে আপনার অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ, যেটা সরকার ইনশাল্লাহ এটা যেটা বলছিলাম যে গুডস অ্যাভেলেবেল করার মাধ্যমে সেটা হয়তোবা ওনারা করবেন। আর যেটা আপনার আমাদের দেশের যেই কতগুলি সাকসেসের পিছনে একটা বড় জিনিস ছিল গ্যাস। মানে আমি যে সময় এর আগে ইন্ডিয়াতে সফর করতাম, যে কোনো টেক্সটাইল মিলে প্রথম গেলেই জিজ্ঞেস করতো যে তোমাদের গ্যাসের ইউনিট কস্ট কত এখন। মাঝে মাঝে আগে তো চেঞ্জ হতো, কিন্তু আগে কখনো এরকম হারে বাড়েনি অথবা বাড়ার দেখা দেয়নি। তো সেই সময় ইন্ডিয়ানরা প্রতিবারই জিজ্ঞেস করতো যে তোমাদের ইলেকট্রিসিটি কস্ট কত। আরেকটা জিনিস জিজ্ঞেস করতো তোমাদের লেবার কস্ট কত, কারণ তারা জানতো এই দুইটা জায়গায় আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে আমাদের একটা মানে ওভার ইন্ডিয়া। তো এই জিনিসটা ওরা কখনো ভালোভাবে মেনে নিত না, এবং ওরা সবসময় এটা নিয়ে একটা ওদের একটা মানে কাজ করত। তো এই সিচুয়েশনে কিন্তু বর্তমানে আমাদের দুই ক্ষেত্রেই আমরা যদি আমাদের ওয়েজেস এবং আমাদের যে মানে কস্ট প্লাস আমাদের যে পাওয়ার কস্ট, এই দুই জায়গায় কিন্তু আমরা ইন্ডিয়ার থেকে এখন অনেক বেশি আমাদের হয়ে গিয়েছে। এবং পার্টিকুলারলি যদি আমি বলি যে ওয়েজেসের ক্ষেত্রে গার্মেন্টস সেক্টর, যদিও আমরা আকিজ ইনসাফের থেকে আমরা গার্মেন্টস আমাদের কোম্পানি নাই, আমরা গার্মেন্টস হলো আমাদের কাস্টমার, আমরা ফ্যাব্রিক তৈরি করে গার্মেন্টস ফ্যাক্টরিতে দিই, কিন্তু আমাদের কাস্টমার গার্মেন্টস ইনাদের কিন্তু মেজর কস্টই হলো লেবার। ওনারা ওইখানে মেজর ওনাদের ভ্যালু অ্যাডিশন হলো লেবার কস্ট। তো এইখানে দেখা যাচ্ছে যে আজ থেকে 1 বছর আগে আমি জানি না যে পার্টিকুলারলি শুধু টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেই হারে স্যালারি বৃদ্ধি করা হয়েছে, সেটা কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রির জন্য বলে দেওয়া হয়নি যে এখানে মিনিমাম স্যালারি এত হবে, এখানে মিনিমাম স্যালারি এত হবে, অথবা ওরকম অ্যাবনর্মাল কোনো কিছু করা হয়নি। কিন্তু পার্টিকুলারলি টেক্সটাইল এবং গার্মেন্টস এই জিনিসটা করা হয়েছে। আমি মনে করছি যে বিশাল একটা প্রবলেম হচ্ছে, যেহেতু বাংলাদেশ গার্মেন্টসের
প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট, মানে বিগেস্ট ফরেন আর্নিং। তো এই যে অ্যাবনর্মাল লেবার ওয়েজেস বেড়ে যাওয়ার কারণে অনেক গার্মেন্টস কিন্তু এখন মানে বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে ছোট গার্মেন্টসগুলি। তো এইটা যে এর আগে 1 বছর আগে যে কেন পার্টিকুলারলি শুধু এই সেক্টরের স্যালারি বাড়ায় দিয়ে এখন যে এরা যে ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু আলটিমেটলি তার মানে তাদের যে আমি ইনকাম বাড়াই দিলাম, এখন তারা জবলেস হয়ে তো তার আলটিমেটলি তার ইনকাম কোথায় থাকলো? তার ইনকাম তো এখন জিরো হয়ে গেল। তো এই জিনিসটা হয়তো বা আগে আমাদের একটা মানে লাস্ট ইয়ারে 1 বছর আগে যেটা হয়েছে সেটা হয়তো বা ঠিক হয়নি। মানে আমাদের ইন্ডিয়ার সাথে আমি যদি আরেক কিছু কম্প্যারিজন করি, আমাদের যে বেকারত্বর কথা বলছেন, তো ওদের অনেক ধরনের ট্রেনিং ইনস্টিটিউট আছে, শিক্ষার মান অনেক উন্নত, এবং টেকনিক্যাল ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট, এবং মানে অনেক ছোট ছোট কুটির শিল্প, যারা অনেক ধরনের জিনিস মানে সেলফ এমপ্লয়েড, অনেকেই সেলফ এমপ্লয়েড। তো এইটা যদি আমরা আমাদের মানে এত বেশি শিক্ষিত বেকার, কিন্তু তাদের স্কিলের আসলে অনেকেরই স্কিলের অভাব আছে। তা আমরা যদি আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে পারি, আমরা যদি সেটা শুধু আপনার ইউনিভার্সিটি শিক্ষা না, পাশাপাশি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এবং রিয়েল মানে আমরা কর্মী তৈরি করতে পারি, তাহলে তারা যেরকম এক্সপোর্টের মাধ্যমেও যেরকম আমরা একটা ফরেন রেমিটেন্সের মাধ্যমে আমরা আর্নিং পাবো, পাশাপাশি লোকাল ইকোনমিতেও তারা ভালো কন্ট্রিবিউট করতে পারবে, এবং ইকোনমিও আপনার মানে আরও যে সেলফ এমপ্লয়মেন্টের কারণে আপনার অনেক কর্মসংস্থান তৈরি হবে, এবং ইকোনমি ওর জন্য এটা সুফল বয়ে নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের যখন নাবিশ্বাস অবস্থা, তখন শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। বিশেষ করে বিস্কিট, কেকের মতো বেকারি পণ্যে ভ্যাট বাড়ানোর ফলে সংকটের মুখে পড়েছেন সীমিত ও নিম্ন আয়ের সহ সব স্তরের মানুষ। বিশ্বগুরু যেমনটি বলছেন, নিত্য পণ্যে ভ্যাট বাড়িয়ে জনগণের উপর ব্যয়ের বোঝা না চাপিয়ে বরং কর ফাঁকি ঠেকানো গেলে এবং অনাদায়ী কর আহরণ করা গেলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। সুতরাং সরকারকে ভ্যাট বাড়ানোর বিষয়টি ভেবে দেখতে হবে, বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে, নীতি সহায়তা দিতে হবে, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির মতো কৌশলগত পণ্যের দাম বাড়ানোর আগে প্রভাব যাচাই করে দেখতে হবে, সতর্ক পদক্ষেপ নিতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।